বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা নবম দশম এবং এসএসসি পরীক্ষার্থীদের জন্য উচ্চতর গণিতের 14তম অধ্যায় সম্ভাবনা, এই অধ্যায়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা এই অধ্যায়ের অনুশীলনীতে এবং উদাহরণের যত অঙ্ক আছে সব অঙ্কগুলো আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো দেখো, সম্ভাবনা জিনিসটা কি? সম্ভাবনা কি তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, অথবা সৃজনশীলের ক বা খতে আসতে পারে। সম্ভাবনা হলো কোনো ঘটনা ঘটার সুযোগের গাণিতিক পরিমাপ। আমরা এক কথা এটা বলতে পারি। তো এর মান সর্বনিম্ন 0 এবং সর্বোচ্চ 1 হতে পারে। ঠিক আছে, তাই বলা হচ্ছে সম্ভাবনা এর মান হচ্ছে 0 এর সমান হতে পারে, অথবা 0 চেয়ে বড় হবে, এবং সর্বোচ্চ 1 এর সমান হতে পারে, অথবা 1 এর ছোট হবে। যদি সম্ভাবনা 0 হয়, তার মানে ঘটনা ঘটার কোনো সম্ভাবনা নেই, অসম্ভব ঘটনা। ঠিক আছে, এরকম। তারপরে যদি বলি এখানে সম্ভাবনা যদি 1 হয়, তাহলে ঘটনা ঘটবেই ঘটবে, নিশ্চিত ঘটবেই ঘটবে। ঠিক আছে, যেমন যদি আমি বলি যে সূর্য পূর্ব দিকে ওঠে, তাই না? তাহলে এটা কি পূর্ব দিকে ওঠে, এটা তো অবশ্যই হয়, তাহলে এটা নিশ্চিত ঘটনা, তাহলে এটার মান হচ্ছে 1। আর কোন ঘটনা ঘটার যদি সম্ভাবনা হাফ থাকে, তখন এটাকে আমরা 1/2 মানে হাফ দিই, মানে এটা সম্ভাবনা সমান হতেও পারে আবার নাও হতে পারে, এরকম দুইটাই। এখন সম্ভাবনার সাথে জড়িত গুরুত্বপূর্ণ কিছু ধারণা, যেমন দৈব পরীক্ষা, র্যান্ডম এক্সপেরিমেন্ট। যে পরীক্ষার সম্ভাব্য সব ফলাফল আগে থেকে জানা থাকে, কিন্তু একটি নির্দিষ্ট পরীক্ষায় কি ফল আসবে তা আগে থেকে বলা যায় না, তাকে দৈব পরীক্ষা বলা হয়। মনে করো আমি এখানে একটা বক্সের ভিতরে তোমার নাম লিখলাম আর, তোমার বন্ধুর নাম লিখলাম বি, তোমার আরেক বন্ধুর নাম লিখলাম মনে করো ই। এখন এটা মানে তোমার চোখ বন্ধ করে এখান থেকে যে কোনো একটা উঠাইতে হবে কাগজ। ঠিক আছে, কাগজের নামটা লিখলাম। তুমি তো জানো যে আমাদের 3 জনের নামের যে কোনো একজন আসবে, তো কিন্তু কার নাম যে আসবে এটা জানো না। তো এই ধরনের পরীক্ষাকে বলা হয় দৈব পরীক্ষা। ঠিক আছে না? যেমন একটি মুদ্রা নিক্ষেপ করলে, মুদ্রা মানে টাকা, কাঁচা টাকা, এই হেড অথবা টেল আগে আসতে পারে, কিন্তু কোনটা আসবে এটা আমরা জানি না, কিন্তু কোনটা হবে টেল নাকি না এটা জানা যায় না, তো এটা একটা দৈব পরীক্ষা বলা হয়। তারপর যেমন দেখো ঘটনা, দৈব পরীক্ষার কোন নির্দিষ্ট ফলাফল বা ফলাফলের একটি সমষ্টি হলো কি ঘটনা। যেমন দেখো পাশা নিক্ষেপে 3 আসা একটি ঘটনা 3। তো পাশা নিক্ষেপে জোড় সংখ্যা আসা 2 4 6 এরকম, মানে অথবা ছক্কা আছে না, ছক্কা যদি তুমি নিক্ষেপ করো তাহলে 3 আসবে, এটা একটা ঘটনা। ঠিক আছে, আবার দেখো জোড় সংখ্যা আসতে পারে 2 4 6, একটা জোড় সংখ্যা এরকম। এখন নমুনা স্থান কাকে বলা হয়? স্যাম্পল স্পেস। কোন দৈব পরীক্ষার সব সম্ভাব্য ফলাফলের যে সেট, এটাকে বলা হয় নমুনা। হ্যাঁ, নমুনা স্থান। যেমন দেখো মুদ্রা যদি নিক্ষেপ করো, তাহলে সেখানে হেড অথবা টেল আসতে পারে, তাহলে সেটাকে আমরা সেট আকারে প্রকাশ করতেছি। হ্যাঁ, হেড আসতে পারে অথবা টেল আসতে পারে, এই যেরকম। আবার পাশাপাশি একটি পাশা যদি নিক্ষেপ করা হয়, মানে ছক্কা নিক্ষেপ করা হয়, তাহলে সেখানে 1 আসতে পারে, 2 3 4 5 6 এরকম কমা দিয়ে লিখে প্রথমে এবং লাস্টে এরকম ব্র্যাকেট দেব, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে তো এটা সেট হয়ে যাবে। এই সেটটাই একটা নমুনা স্থান হবে এটা। আবার নমুনা বিন্দু কাকে বলা হবে? দেখো নমুনা বিন্দু হচ্ছে, দেখো নমুনা বিন্দু হচ্ছে নমুনা স্থানের প্রতিটি সদস্যকে নমুনা বিন্দু বলা হয়। পাশাপাশি আমরা যদি এই যে পাশা নিক্ষেপ করি বা হচ্ছে ছক্কা নিক্ষেপ করি, তাহলে 1 2 3 4 5 এরকম আসতে হবে। এখানে প্রতিটি সংখ্যা একটা নমুনা। এই যে 1 একটা নমুনা, 2 একটা নমুনা, 3 একটা নমুনা বিন্দু, 4 একটা নমুনা বিন্দু, 5 একটা নমুনা বিন্দু, 6 একটা নমুনা বিন্দু, এরকম। তারপর দেখো সমসম্ভাব্য ঘটনা বলে, ইকুয়ালি লাইকলি ইভেন্টস। যেসব ঘটনা ঘটার সমান সম্ভাবনা ঘটতে পারে তাদের সমসম্ভাব্য ঘটনা বলে। যেমন দেখো পাশা বলতে এখানে ছক্কায় নিক্ষেপে 1 থেকে 6 পর্যন্ত যে কোনো সংখ্যা আসার সম্ভাবনা থাকে 1/6। তাই এগুলো হচ্ছে সমসম্ভাবনা। মানে যদি বলে 1 আসার সম্ভাবনা কত, 1/6। 2 আসার সম্ভাবনা কত, সেটাও 2 আসার সম্ভাবনা 1/6 হবে। 3 আসার সম্ভাবনা 1/6, এরকম। এগুলোকে বলা হয় সমসম্ভাব্য ঘটনা বলি। এরপর নিশ্চিত ঘটনা, যে ঘটনা অবশ্যই ঘটবেই ঘটবে, তার সম্ভাবনা 1, একে নিশ্চিত ঘটনা বলে। যেমন যদি আমি বলি এই যে সূর্য পূর্ব দিকে উঠবে, তাই না? তো এটা উঠবে, এটার ঘটনা সম্ভাবনা অবশ্যই হবে এটা, তাই নিশ্চিত ঘটনা, এর মান হচ্ছে 1। অসম্ভাব্য ঘটনা, যে ঘটনা কখনোই ঘটবে না, তার সম্ভাবনা থাকবে 0।
যেমন একটি ছক্কা নিক্ষেপ করলে 7 আসার সম্ভাবনা, এটা তো অসম্ভব, ছক্কাতে তো 1 থেকে 6 পর্যন্ত থাকে। এই জন্য পরস্পর বিচ্ছিন্ন ঘটনা, যদি কোনো পরীক্ষায় একটি ঘটনা ঘটলে অন্য বা অন্যগুলো ঘটতেই পারে না, সেগুলোকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলে। যেমন একটা মুদ্রা নিক্ষেপ করলে হেড হেড আসতে পারে, যেমন ঘটনা হচ্ছে হেড এবং ঘটনা টেল। এখানে হেড আর টেল একসাথে আসতে পারে না, তাই না? হয়তো বা হেড আসবে অথবা টেল আসবে, হেড আসলে টেল হতেই পারে না, আবার টেল আসলে হেড হবেই না, এরকম। তাহলে এটাকে পরস্পর বিচ্ছিন্ন ঘটনা বলা হয়। আবার অনুকূল ফলাফল, কোন দৈব পরীক্ষায় যে ফলাফলগুলো একটা নির্দিষ্ট ঘটনার পক্ষে যায় সেগুলোকে বলা হয় ঘটনার অনুকূল ফলাফল। যেমন একটি পাশা নিক্ষেপে ঘটনা এ মানে বিজোড় সংখ্যা আসার সম্ভাবনা, ঘটনা আসবে যেগুলো আর কি, তার হচ্ছে 1, 3, 5 আসতে পারে। তো অনুকূল ফলাফল হচ্ছে এখানে 3টা, 1টা 2টা 3টা সংখ্যা, ঠিক আছে? এগুলোকে বলে অনুকূল ফলাফল। এখন এই সম্পর্কিত বিষয়গুলো তো আমরা জানলাম, সম্ভাবনা সম্পর্কিত। এখন আমরা সরাসরি অনুশীলনের যে প্রশ্ন সেগুলো তো চলে যাবে, এরপরে আমরা উদাহরণগুলো করব, ঠিক আছে? আমরা দেখবো কোনটার সাথে কোনটা মিল আছে। যেমন দেখো একটা 1 নম্বর যেটা, একটি ছক্কা নিক্ষেপ করলে 3 ওঠার সম্ভাবনা কত? দেখো তো ছক্কা নিক্ষেপ করলে 1, 2, 3, 4, 5, 6 হতে পারে। তো 3 আছে কয়বার? একবার আছে, যে একবার, তার মানে 1/6 হবে এটা आंसर, ঠিক আছে? সম্ভাবনা হবে 1/6 এটা। তারপর দেখো এখানে একটি থলিতে নীল বল আছে কয়টা? 12টি, সাদা বল আছে 16টি, আর কালো বল আছে 20টি। তো এইভাবে একটা বল নেওয়া হলো, মানে আন্দাজে একটা বল নেওয়া হলো, তাহলে কি হবে? মোট বল হিসাব করতে হবে। মোট বল আছে কত? যোগ করলাম 48টা, এর ভিতরে নীল বল আছে 12টা, তাই না? তাহলে এখানে বলছে না নীল হওয়ার সম্ভাবনা, তাহলে মোট নীল বল আছে 12টা আর টোটাল বল আছে 48টা, কাটাকাটি করলাম কত হলো? 4, 1/4 হবে একটা आंसर। এই যে 1/4 মানে ঘর নাম্বার এটা आंसर। এরপর 3 নাম্বার, বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা দেখো টোটাল বল তো 48, তাহলে সাদা বল আছে কত? 16টা। হ্যাঁ, তো এখানে আমরা দুই ভাবে করতে পারি জিনিসটা। তো 48 সম্ভাবনা তাহলে কত হবে? সাদা হওয়ার সম্ভাবনা এই যেটা 48 1/3। এখন সাদা না হওয়ার সম্ভাবনা কত হবে? তো না হওয়ার সম্ভাবনা হলে 1 থেকে এই সম্ভাবনাটা বিয়োগ করে দেবো, ঠিক আছে? এইভাবে তাহলে কত হবে? এই যে 2/3। এইভাবে आंसर করতে পারো, আবার এখানে ব্যাখ্যা যেভাবে দেওয়া আছে সেভাবে। তারপর দেখো 4 নাম্বার, টি অপেক্ষা অধিক বার এইচ আসার সম্ভাবনা কত? আচ্ছা এটা হচ্ছে এই যে প্রশ্নটা দেখো, এই যে 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে যেখানে একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলো। কয়বার? 3 বার। একটা মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হচ্ছে, তো টি অপেক্ষা অধিকবার এইচ আসার সম্ভাবনা কত? দেখো একটা বিষয়, তুমি একটা মুদ্রাকে যদি 3 বার নিক্ষেপ করো তাহলে এই নমুনা ক্ষেত্রটা পাবা। এই যে এইচ 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 টি এইচ টি এইচ টি এইচ এইচ এরকম। এখানে ক্ষেত্রটিতে টি অপেক্ষা অধিকবার এইচ আছে কয়বার? 4 বার। দেখো এখানে অধিকবার এইচ আছে, এখানেও অধিকবার এইচ আছে, এখানেও আছে, এখানেও আছে, আর কোনোটাই নাই। তাহলে 4 1 2 3 4 বার আছে, তার মানে 4 বার। তাহলে 4 হচ্ছে অনুকূল সংখ্যা আর টোটাল ঘটনা হচ্ছে 8। কাটাকাটি করলে কত হবে? 1/2 মানে হাফ, অর্ধেক আর কি। আচ্ছা এরপরে প্রশ্ন যে 0 বার টি আসার সম্ভাবনা কত? তো 0 বার টি আসা, দেখো 0 বার মানে টি নাই, এটা তো শুধুমাত্র একবার আসতে পারে, যে দেখছো তো একটা, তো 1 আর টোটাল কত? 8, 8 দিয়ে ভাগ করলাম 1/8 আসবে, এটা आंसर হচ্ছে 1/8। অনেকে আবার 0 দিয়ে দিতে পারে, 0 হবে না। তারপরে দুইটা মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে, দুইটা মুদ্রা যদি তুমি একসাথে নিক্ষেপ করো, দেখো দুইটা মুদ্রা একসাথে নিক্ষেপ করলে তো এখানে এইচ 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 টি টি এইচ টি টি এরকম মোট 4টা, এটা হচ্ছে 4, ঠিক আছে? তো মানে এখানে বলছে বড় জোর একটি এই স্পর্শ, অর্থ হলো একবার বা তার বেশি এইচ থাকবে, এতে আসলে বি এর সমান, অর্থাৎ এ এবং বি একই মান প্রকাশ করে, ঠিক আছে? মানে এখানে বলছে যে বড় জোর একটি এইচ পাওয়ার সম্ভাবনা কত থাকবে? বড় জোর মানে এইচ পাওয়ার সম্ভাবনা এখানে কয়টা আছে? দেখো এইচ পাওয়ার বড় জোর একটা কমপক্ষে, তার মানে কত? বড় জোর এইচ অর্থাৎ হচ্ছে 1 বা তার বেশি। তো এখানে একটা আছে, দুইটা আছে, তিনটা আছে, তাহলে 3 কত হবে? 4, একটা সম্ভাবনা, ঠিক আছে? আর একটা হচ্ছে কমপক্ষে, এখানে বলছে কমপক্ষে একটি পাওয়ার সম্ভাবনা, এটা তো সেম, এই জিনিসটা দুটো তো একই জিনিস বোঝাচ্ছে, ঠিক আছে? আর এইচ এইচ একটি নমুনা বিন্দু, এইচ এইচ একটা নমুনা বিন্দু, এটাও তো ঠিক আছে, এইচ এইচ তো নমুনা বিন্দু আছে, এই যে এইচ এইচ আছে, তার মানে এটা आंसर হবে ঘ, সবগুলোই आंसर হবে। আচ্ছা এরপরে 7 নম্বর প্রশ্ন, এখান থেকে মূলত প্রশ্ন শুরু। 30টি টিকিট 1 থেকে 30 পর্যন্ত ক্রমিক নাম্বার দেওয়া আছে,
টিকিটগুলো এলোমেলো ভাবে কি আছে মিশিয়ে একটি টিকিট দৈর্ঘ্যভাবে নেওয়া হলো। টিকিটটির ক্রমিক নম্বর, জোড় সংখ্যা, 4 দ্বারা বিভাজ্য, 4 এর চেয়ে ছোট, 22 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা নির্ণয় করতে হবে। ঠিক আছে, এইগুলো নির্ণয় করতে হবে। এখন এই সমাধান হচ্ছে, দেখো টিকিটগুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈর্ঘ্যভাবে নেওয়া হলে সম্ভাব্য যে ফলাফল হতে পারে, যেমন দেখো এখানে 1 2 3 4 5 এরকম 30 পর্যন্ত মোট কয়টা সংখ্যা বলতো? মোট হচ্ছে 30টি সংখ্যা। এখানে যে কোনো ফলাফল আসার সম্ভাবনা কিন্তু সমান। এখন প্রথম প্রশ্ন হচ্ছে জোড় সংখ্যা, দেখো হচ্ছে যে জোড় সংখ্যা, এই যে ক নাম্বার, জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? এখন তুমি একটু দেখো এখানে জোড় সংখ্যা কোনটা কোনটা আছে, যে 2 4 6 এরকম 30 পর্যন্ত মোট 15টা সংখ্যা আছে। তো এখানে জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা হচ্ছে 15, মোট টোটাল 15টা, আর টোটাল হচ্ছে একদম সংখ্যা ছিল 30টা, তা ভাগ করলাম তাহলে হাফ হলো। এই যে আবার আমাদের এরপর খ নাম্বার প্রশ্ন হচ্ছে 4 দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হবে। দেখো 4 দ্বারা বিভাজ্য সংখ্যা, যে খ নাম্বার দেখো 4 দ্বারা, তো এখানে 4 দ্বারা বিভাজ্য আছে কত? 4 8 12 16 এরকম টোটাল আছে 7টা। তাহলে টোটাল 7টার চেয়ে অনুকূল সংখ্যা, আর টোটাল ঘটনা হচ্ছে 30টা। তাহলে ভাগ করে দিলাম 7/30 শেষ। তারপরে হচ্ছে তোমার 4 এর চেয়ে ছোট সংখ্যা হওয়ার সম্ভাবনা কত? দেখো 4 এর চেয়ে ছোট আছে 1 2 3, মোট 3টা। তাহলে 3 মোট আছে কত? 30টা। 1 কাটাকাটি করলাম 1/10 হয়ে গেল। এবার 22 এর চেয়ে বড় হওয়ার সম্ভাবনা, 22 এর চেয়ে বড় হচ্ছে 23 24 25 26 27 28 29 30, মোট কয়টা? 8টা। তাহলে 8/30, তার মানে কাটাকাটি করলাম 4/15 হয়ে গেল। এইভাবে এই যে প্রশ্নটা, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন, আমাদের সৃজনশীল অ্যাকসেপ্ট প্রশ্ন এখান থেকে হওয়ার সম্ভাবনা হতে পারে। যদি চাই তাহলে এখান থেকে অ্যাকসেপ্ট প্রশ্ন বানানো সম্ভব। কোন একটি লটারিতে 570টি টিকিট বিক্রি হচ্ছে। আব্দুর রহিম কি করেছে? 15টি টিকিট কিনেছে। তো টিকিট গুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈর্ঘ্যভাবে প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। রহিমের প্রথম পুরস্কার পাওয়ার সম্ভাবনা কত? দেখো টোটাল লটারি সংখ্যা কত? 570টি। তো রহিমের ক্রয়কৃত টিকিট কত? 15টি। 15টা টিকিট ক্রয় করছে, তাহলে অনুকূল যে ফলাফল হচ্ছে 15, আর টোটাল ফলাফল ছিল এখানে 570। এখন ভাগ করে দেখলাম, কাটাকাটি করে দেখো, এই যে কাটাকাটি করো ক্যালকুলেটর দিয়ে হিসাব করে, 15 উপরে হচ্ছে 15 হবে, আর এটা নিচে হচ্ছে 570। এই মান কত? 1/38। 9 নম্বর প্রশ্নের পরে, একটি ছক্কা একবার নিক্ষেপ করা হলে জোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? আমরা একটু উদাহরণে চলে যাব। দেখো এখানে ছক্কা একবার নিক্ষেপ করা হচ্ছে, উদাহরণ তুমি 6 চলে যাও। এই যে 6 নম্বর উদাহরণে মনে করি দুটি নিরপেক্ষ মুদ্রা, এখানে কিন্তু 2টা নিক্ষেপ করার কথা বলেছে। ঠিক আছে, 2টা নিক্ষেপ করা হয়েছে এখানে, আর এখানে রয়েছে একটা আর কি, তাই না? তো এখান থেকে আমরা একটু দেখি, তাহলে ধারণা পাবো এই যে জায়গা থেকে দেখলে। তো এখানে বলতেছে যে দুইটি, মনে করো দুটি নিরপেক্ষ মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, আর এখানে কয়টা? এখানে ছক্কার কথা বলেছে। ঠিক আছে, মূলত এই প্রশ্নটা আর এই প্রশ্নটা একই রকম। তো আমরা এটা আগে সমাধান দেখি, তারপর এটা দেখবো। একটি ছক্কা নিক্ষেপ করলে, দেখো ছক্কা যদি নিক্ষেপ করো তাহলে 1 2 3 4 5 6 হতে পারে। তো মোট সংখ্যা আছে কয়টা? 6টি। এখন এখানে বলছে 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য আছে কত? 3 দ্বারা জোড় সংখ্যা আছে। জোড় সংখ্যা আছে কোনগুলা? 2 4 6, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। আবার বলছে যে 3 দ্বারা বিভাজ্য, অথবা মানে জোড় সংখ্যা হতে পারে অথবা 3 দ্বারা বিভাজ্য হতে পারে। তো 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 আর 6, তাহলে টোটাল এরকম সংখ্যা আছে কয়টা? 4টা। তাহলে সম্ভাবনা হবে কত? 4/6, অর্থাৎ 2/3 হবে। এটা অ্যান্সার। তারপরে যে উদাহরণ কথা বললাম, ঠিক আছে, এটা একটু পরে করি, এরকম প্রশ্ন আরো আছে, হ্যাঁ তখন করব। দেখো 10 নম্বর, একটি স্বাস্থ্য কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী কম ওজনের 155টি শিশু, স্বাভাবিক ওজনের 386টি শিশু, বেশি ওজনের 98টি শিশু জন্ম নেয়। এখান হতে একটি শিশু জৈবভাবে নির্বাচন করলে নির্বাচিত শিশুটি বেশি ওজনের হবে, এর সম্ভাবনা কত? তো দেখো এখানে মোট শিশু আছে কয়টা? টোটাল যোগ করলাম, তাহলে 639টা হলো। তো বেশি ওজনের শিশু সংখ্যা আছে 98টি। অতএব নির্বাচিত শিশুটি বেশি ওজনের হওয়া, দেখো টোটাল আছে কত? বেশি ওজনের 98টি। তো 98 এটাকে ভাগ করতে হবে অনুকূল যে সংখ্যা সেটা দ্বারা। শেষ, এটা শেষ। এইভাবে কম ওজনের বা অন্য কোনো কিছু হতে পারতো। তারপর দেখো 11 নম্বর, কোন একটি ফ্যাক্টরিতে নিয়োগকৃত লোকদের কাজের ধরন অনুযায়ী বিভিন্ন ভাবে শ্রেণীকৃত করা হলো, মানে শ্রেণী বিন্যাস করা হয়েছে এইভাবে। ব্যবস্থাপনায় আছে 157 জন, পরিদর্শক হিসেবে আসে 52 জন, উৎপাদক কাজে আছে 1473 জন, অফিসিয়াল কাজে রয়েছে 215 জন। এখন বলা হচ্ছে যে
একজনকে দৈবভাবে নির্বাচন করলে লোকটি ব্যবস্থাপনায় নিয়োজিতের সম্ভাবনা কত? এই তিনটা মানে এক সেট প্রশ্ন এখান থেকে দেখছো, এক সেট প্রশ্ন তিনটা দিয়ে হতে পারে। এখানে বলছে আগে ব্যবস্থাপনায় নিয়োজিতের সংখ্যা বের করে। হ্যাঁ, উৎপাদন, তাহলে ব্যবস্থাপনায় যেটা, এই যে দেখো টোটাল লোক কত আছে, টোটাল লোক সবগুলো যোগ করে দিলাম, 1897টা হলো। এখন ব্যবস্থাপনায় নিয়োজিত লোকের সংখ্যা আছে 157টা, তাহলে সম্ভাবনা কত? 157কে এই সংখ্যাটা দ্বারা ভাগ করে দিলাম, শেষ। আবার ব্যবস্থাপনায় অথবা উৎপাদন কাজে নিয়োজিত লোক, তো ব্যবস্থাপনা আছে 157 জন আর উৎপাদন কাজ আছে 1473 জন, টোটাল হচ্ছে 1630, যোগ করে দিলাম। সম্ভাবনা কত হবে? তো টোটালি যে কত 1630, এটাকে টোটাল সেটল যেটা মানে লোক সংখ্যা দ্বারা ভাগ করলাম, মানে শুধুমাত্র ব্যবস্থাপনা এবং উৎপাদন কাজে রয়েছে 1630 জন আর ওখানে আছে 1897 জন, তাহলে ভাগ করে দিলাম হবে। নাম্বার উৎপাদন কাজে নিয়োজিত নয় এমন কতজন হবে? তো উৎপাদন কাজে দেখো নিয়োজিত ছিল হচ্ছে কতজন? 1400, টোটাল হচ্ছে 1497 জন, তার থেকে উৎপাদন কাজে নিয়োজিত ছিল হচ্ছে 1473 জন, মানে টোটাল লোক ছিল 1897, তার থেকে 1473 অর্থাৎ নিয়োজিত যেগুলো ছিল উৎপাদন কাজে ওটা বিয়োগ করে দিলাম, তাহলে কত হলো? 424। এই 424কে টোটাল সংখ্যা দিয়ে ভাগ করব, এরা হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত নয় এমন লোকের সংখ্যা। আর এরপরে 12 নম্বর দেখো, 12 নম্বর আছে 2000 লাইসেন্স প্রাপ্ত ড্রাইভার 1 বছরে নিম্নলিখিত সংখ্যক বার ট্রাফিক আইন ভঙ্গ করেছে। যেমন ট্রাফিক আইন ভঙ্গের সংখ্যা আছে 0, তার আছে ড্রাইভার সংখ্যা আছে, এরা এই যে 1910 জন, এরা কোনো ট্রাফিক নিয়ম ভঙ্গ করি নাই। তারপরে এখানে একটা করেছে ভুল, এরকম আছে 46 জন, দুইটা করেছে ভুল, এরকম আছে 18 জন, তিনটা করেছে 12 জন, চারটা করেছে 9 জন, আর 4 অধিক করেছে কত? 5 জন। তো এখন তোমাকে বলা হচ্ছে যে একজন ড্রাইভারকে দৈবভাবে নির্বাচন করলে ড্রাইভারটির একবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? দেখো একবার আইন ভঙ্গ করেছে কয়জন? 46 জন। টোটাল কতজন আছে এখানে? 2000 জন। টোটাল কোনটা? এই যে দেখো এই সংখ্যাটা, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, এই সবগুলো যোগ করলাম, যোগ করলে কত হবে? যোগ করলে হলো হচ্ছে 2000 জন হলো। এখন একবার আইন ভঙ্গ করে এমন ড্রাইভারের সংখ্যা আছে 46 জন, তাহলে ভাগ করলাম 46 ভাগ 2000, এই দেখো 46 ভাগ হচ্ছে 2000। এই অঙ্ক সবচেয়ে সহজ, বুঝছো? 23/1000, এই যে 23/1000 জন। খ নাম্বার বলছে যে ড্রাইভারটির 4-এর অধিকবার আইন ভঙ্গ করার সম্ভাবনা কত? 4-এর অধিকবার, দেখো 4-এর অধিকবার আছে কয়জন? 5 জন, ঠিক আছে না? তো এখানে 4-এর অধিকবার 5 জন আইন ভঙ্গ করে, টোটাল আছে 2000, তো ভাগ করলাম, কাটাকাটি করলে কত হয় দেখো, এখানে 5 দিয়ে 2000কে ভাগ করতে হবে, ভাগ করলে 1/, কত হয়? 40, এই যে 1/40 হলে যায়, ঠিক আছে? এটা শেষ। 13 নম্বরে চলে যায়। 13 নম্বর, এই যে এটা হচ্ছে উদাহরণ বললাম না 6, ওটার মতো। তো এখানে একটি ছক্কা ও একটি মুদ্রা এবং একটা ছক্কা নিক্ষেপ করলে ঘটনার যে প্রবাবিলিটি ট্রি তৈরি করতে হবে। আচ্ছা, এর আগে আমরা 6 নাম্বারটা একটু দেখি। হ্যাঁ, দেখো মনে করো একটা দুইটা নিরপেক্ষ ছক্কা একসাথে নিক্ষেপ করলে তো নমুনা ক্ষেত্রটি তৈরি করতে হবে। এই দেখো এইটাকে বলা, এই যে চিত্রটা, এটাকে বলা হয় প্রবাবিলিটি ট্রি বলা হয়, ঠিক আছে? প্রবাবিলিটি ট্রি। হ্যাঁ, এখন দেখো এটা দুইটা মুদ্রা, মানে দুইটা কাঁচা টাকা আর কি। প্রথম মুদ্রার পিঠ, প্রথম মুদ্রায় এইস আসতে পারে, মানে হেড আসতে পারে অথবা টেল আসতে পারে। তখন দ্বিতীয় মুদ্রায় হেডও আসতে পারে, টেলও আসতে পারে। এখন যদি প্রথম মুদ্রায় টেল আসে, তখন দ্বিতীয় মুদ্রায় হেড আসতে পারে, আবার টেল আসতে পারে, এরকম। এখন যে ঘটনা, এই যে এইস আর এইস, দেখো এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। আবার এই এইচটা মিলে এইচটি, এটা এই টিটা আর এই টিটা মিলে টি এইচ, এই টিটা আর এই টিটা মিলে টিটি। তো এটা হচ্ছে প্রবাবিলিটি ট্রি হলো। এখন নমুনা ক্ষেত্র হবে এই যে এইগুলা কমা কমা দিয়ে লিখলে হয়ে যাবে, ঠিক আছে? এরকম করে। আবার দেখো এখানে 7 নম্বর। আচ্ছা, এখানে আবার বলছে যে নমুনাটিতে প্রথম মুদ্রায় এইচ এবং দ্বিতীয় মুদ্রায় টি আসার সম্ভাবনা কত? দেখো প্রথম মুদ্রায় এইচ হতে হবে এবং দ্বিতীয় মুদ্রায় টি হতে হবে। তুমি একটু দেখো, প্রথমে এইচ আছে এই যে এখানে, এরকম সংখ্যা তো একটাই আছে, একটা, আর টোটাল আছে 4টা, তাহলে 1/4 এরকম। 7 নাম্বারটা একটু দেখো, এখানে বলছে যে 3টি মুদ্রা একবার নিক্ষেপ করা হলো, 3টি নিরপেক্ষ মুদ্রা একসাথে নিক্ষেপ করলে প্রবাবিলিটি ট্রি তৈরি করে নমুনা ক্ষেত্র দেখাও নিচের ঘটনাগুলো। যেমন এখানে আমাদের বের করতে হবে কেবল একটি টেল আসার সম্ভাবনা, 3টি হেড, অপরপক্ষে একটি টেল আসার সম্ভাবনা। তো প্রথম মুদ্রার পার্ট, এটা আছে প্রবাবিলিটি ট্রি। প্রথম মুদ্রায় পার্ট আছে এইচ অথবা টি, তখন দ্বিতীয় মুদ্রায় পার্ট হতে পারে এইচ অথবা টি।
তো দ্বিতীয় মুদ্রায় যদি এইচ আসে তখন তৃতীয় মুদ্রায় এইচ আর টি আসতে পারে। আবার দ্বিতীয় মুদ্রায় যদি টি আর টি আসে তাহলে তৃতীয় মুদ্রায় এইচ আর টি আসতে পারে। আবার প্রথম মুদ্রায় যদি টেল আসে দ্বিতীয় মুদ্রায় তখন এইচ আর টি আসতে পারে। দ্বিতীয় মুদ্রায় এইচ আসলে তৃতীয় মুদ্রায় এইচ আর টি আসতে পারে। এইভাবে আরো যদি বলে তো এইভাবে নিচের দিকে চলে যেতে হবে, ঠিক আছে। আর শেষে যায় একদম এই এইচ এই এইচ এই এইচ, দেখো এইচ এইচ এইচ, এই এইচ এই এইচ এবং এই টি, দেখো এইচ এইচ টি, এইভাবে বাকিগুলো আমাদের বসিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখন যে প্রশ্নগুলো করা হয়েছে এটা তো প্রবাবিলিটি ট্রি হলো। যদি বলে নমুনা ক্ষেত্র তৈরি করো তাহলে নমুনা ক্ষেত্রে যে এটা 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 এই সবগুলোকে কমা দিয়ে লিখে সেট গঠন করে দিতে হবে, মানে প্রথমে এবং লাস্টে ব্র্যাকেট দিয়ে দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট, তাহলে হয়ে যাবে। এখানে মোট আছে কয়টা? 8টা, দেখো 8টা আছে। তো এখানে যে কোনো ঘটনা ঘটার সম্ভাবনা আছে 1/8। তো একটি টেল পাওয়ার অনুকূল সম্ভব, একটা টেল থাকবে। একটা টেল আছে কোন কোন জায়গা? দেখো একটা টেল আছে, এই যে এখানে একটা টেল আছে 2, এখানে একটা টেল নাই, তাহলে মানে এখানে আছে কয়টা? মোট 3টা, এই যে একটা। তো 3টা জায়গায় একটা করে টেল আছে, তো মোট আছে 8টা, তাহলে 3/8 শেষ হয়ে গেল এটা। আবার বলছে যে 3টি হেড পাওয়ার সম্ভাবনা, মানে 3টাই হেড, এটা তো একটাই আছে মাত্র, তো একটা দিলাম, আর অনুকূল আছে 8টা, তো 1/8 এরকম ভাবে। এরপরে বলছে যে কমপক্ষে একটি টেল পাওয়ার অনুকূল সম্ভাবনা, তো কমপক্ষে একটা টেল থাকবেই থাকবে। দেখো এখানে একটা কমপক্ষে একটা মানে টি থাকবে আর কি, থাকবেই। এইখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে, মানে 7টাতে আছে। ওই 7টাতে 7 থেকে 8 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 7/8 এরকম শেষ, ঠিক আছে। তারপরে 8 নম্বর প্রশ্ন, এটা নিরপেক্ষ ছক্কা একটা মুদ্রা একবার নিক্ষেপ করা হলো। এই যে প্রশ্নটা এখানে করা হয়েছে, একটা মুদ্রা, হ্যাঁ একটা মুদ্রা এবং একটা ছক্কা নিক্ষেপ করলে প্রবাবিলিটি ট্রি। তো এইভাবে আমরা প্রবাবিলিটি ট্রিটা আঁকতে পারি। যে ছক্কায় 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। তখন মুদ্রাতে এইচ আসতে পারে, টি আসতে পারে, এইচ আসতে পারে, তখন টি আসতে পারে, মানে 1 আসলে এটা আসতে পারে, 2 আসলে এইচ আর টি আসতে পারে। তুমি এইভাবে আঁকতে পারো। আবার এই যে এরকম ভাবে আঁকতে পারো, আগে মুদ্রার এইচটা দিবা, তারপরে যে এই টিটা দিবা, দিয়ে তারপরে ছক্কা এখানে 1 2 3 4 এভাবে দিতে পারো। আবার এই যে এখানে যেটা দেখাইছে এইভাবে দিতে পারো, যে কোনো একটা দিতে পারো, কোনো সমস্যা নেই। নমুনা ক্ষেত্রটা তৈরি করতে বলেছে, নমুনা ক্ষেত্র দেখো এখানে 1 আছে, এখানে আছে এইচ, তার মানে এই যে 1h 1t 2h 2t, বুঝছো? 2 কোথায় পেলাম? এই যে এই 2টা, আর এইচটা আছে এই যে এই 2 এই t, তারপর এই 3 আর এইচ, আর এই 3 আর t, এই 4 আর এইচ, আর এই 4 আর t, এই 5 আর এইচ, আর এই 5 আর t, 6 আর এইচ, আর এই 6 আর t। এইভাবে আমরা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। তো মোটটা আছে কয়টা? মোট আছে 12টা, 12টা না। তো এখানে 5 আসার ছক্কায় 5 এবং মুদ্রায় এইচ আসার সম্ভাবনা, দেখো ছক্কায় 5 আছে এই যে, আর মুদ্রায় এইচ আছে, এরকম সম্ভাবনা একটাই আছে, তো 1কে টোটালটা দিয়ে ভাগ করে দিলাম। তো এইটা এই যে এখানে বলছে প্রবাবিলিটি ট্রি, এটা কিন্তু আঁকা শেষ। এর সম্ভাবনা বলছে ওইটা, ওখানে আমরা করলাম। তো প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে নিচের ছকটি পূরণ করো। এখানে দেখো যে প্রবাবিলিটি ট্রিটা আমরা করলাম, মানে যেটা আছে, হ্যাঁ এটা প্রমাণ করতে হবে। বলছে কি একবার মুদ্রা নিক্ষেপ করলে সম্ভাব্য ফলাফল কি আসতে পারে? দেখো একবার মুদ্রা আসলে হেড এবং টেল আসতে পারে, তাই না? এই যে হেড আর টেল আসতে পারে। এরপরে বলছে যে 2বার মুদ্রা নিক্ষেপ করলে এখানে কি হবে? তো এখানে দেখো 2বার মুদ্রা নিক্ষেপ করলে প্রথম মুদ্রায় এইচ আসতে পারে, দ্বিতীয় মুদ্রায় টি আসতে পারে, সরি প্রথমটাই এইচ আর টি যে কোনো একটা আসতে পারে, দ্বিতীয় মুদ্রায় তখন এইচ আর টি আসতে পারে। তারপরে এই যে এইচ 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 টি টি এইচ টি টি এভাবে বসায় দেবো। তারপরে 3বার মুদ্রা নিক্ষেপ করলে কি হবে? দেখো এই যে এরকম ঘটনা ঘটবে, এটা তো আমরা দেখলাম, একটু আগে দেখলাম। তো এইগুলো দিয়ে আমাদের ওই ইয়াটা পূরণ করতে হবে। যেমন দেখো একবার নিক্ষেপ করলে সকল সম্ভাব্য ফলাফল আছে এইচ আর টি, এখানে টি আসার সম্ভাবনা আছে হাফ। আবার 2বার নিক্ষেপ করলে এইচ 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 টি টি এইচ টি টি, এর ওখান থেকে ওইগুলো দেখে দেখে আমাদের এগুলো লিখতে হবে, ঠিক আছে? ওগুলো দেখে দেখে লিখতে হবে। তারপর আমরা বের করলাম হচ্ছে একটা টি আসার সম্ভাবনা কত। তো একটা টি আছে এক জায়গায়, হ্যাঁ, আর এই জায়গায় একটা, দুই জায়গায় আছে, তো 2 কত 4, তার মানে হাফ হয়ে গেল এটা। আবার এইচ টি আসার সম্ভাবনা কত? এইচ টি তো এইচ আর টি আছে কয়টা? একটা, এই দেখো এই যে এটা, এই যে এইটা, 1/4 হয়ে গেল। তারপর 3বার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র, তো এটা ওখান থেকে চিত্র থেকে দেখে দেখে লিখবা। তো এইচ এইচ টি আসার সম্ভাবনা কত? এইচ এইচ টি, দেখো এটা একটাই মাত্র আছে, তাহলে 1/8, মানে টোটাল আছে 8টা। আবার 2টা এইচ আসার সম্ভাবনা কত? 2টা এইচ তো আছে কোন জায়গা? 2টা এইচ আছে কোন কোন জায়গা? দেখো এই যে এখানে 2টা এইচ আছে, এখানে 2টা এইচ আছে, আর কি আছে? 2টা এইচ, এই যে
এই জায়গা আছে, তার মানে 3 জায়গায় আসতে আছে এরকম 3 বাই মোট 4 ভাগ করে দিলাম। এরপরে 15 নাম্বার দেখো, বলছে যে এই ধরনের প্রশ্ন কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, এই ধরনের প্রশ্ন কিন্তু বেশি আসে, যে কোনো একজন লোকের ঢাকা হতে রাজশাহী ট্রেনে যাওয়ার সম্ভাবনা আছে 5/9 এবং রাজশাহী হতে দিনাজপুর বাসে যাওয়ার সম্ভাবনা আছে 2/7। তো প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে হবে ব্যবহার করে, তারপরে লোকটির ঢাকা হতে রাজশাহী ট্রেনে 9 এবং রাজশাহী হতে দিনাজপুরের বাসে যাওয়ার সম্ভাবনা বের করতে হবে। আচ্ছা, তো প্রথমটা করি, আগে তো প্রবাবিলিটি ট্রি আঁকতে হবে। এখানে ঢাকা থেকে রাজশাহী ট্রেনে যাবে এবং ট্রেনে যাবে না এরকম সম্ভাবনা। দেখো ট্রেনে যাওয়ার সম্ভাবনা আছে কত, 5/9, এই যে সেই 5/9টা এখানে দিয়ে দিলাম। এই মানটা আমরা কোথায় দেখলাম, দেখো টোটাল সম্ভাবনা আছে 1 থেকে ওই মানটা বিয়োগ করে দেবো, সম্ভাবনাটা বিয়োগ করে দিলাম, এই যে তাহলে কত হলো 4/9। এটা আছে ট্রেনে 9 হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, এটা ট্রেনে 9 হওয়ার সম্ভাবনা। আবার এখানে দেওয়া আছে কি, দেখো রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা আছে 2/7। তো বাসে যাওয়ার সম্ভাবনা 2/7 লিখলাম। তো বাসে যাবে না এরকম সংখ্যা কত, দেখো এই যে 1 থেকে 2/7 বিয়োগ করে দেবো, 2/7 বিয়োগ করে দিলাম, কত হলো এই যে 5/7। এই যে একইভাবে ট্রেনে এটাও সেম, বাসে দিনাজপুর বাসে গেল আর বাসে গেল না এর সম্ভাবনা। এখন আমরা এখান থেকে দেখো লোকটি ঢাকা হতে ট্রেনে 9, দেখো ঢাকা হতে ট্রেনে 9 এটা সম্ভাবনা কত, দেখো তো ঢাকা হতে ট্রেনে 9 তার সম্ভাবনা হচ্ছে 4/9, ঠিক আছে। তো এটা প্রথম অংশ। এবং রাজশাহী হতে দিনাজপুরে বাসে যাওয়ার সম্ভাবনা, দেখো রাজশাহী হতে তো যেহেতু 9 বলছে, তার মানে এটা হবে, এই লাইনটা হবে, এটা তো হবে না। তো এখান থেকে আবার বাসে যাওয়ার সম্ভাবনা আছে এই যে এটা 2/9, 2/7, এই যে 2/7 দিলাম। এই দুটাকে আমরা কি করব, এই যে গুণ করে দেব, তাহলে হয়ে যাবে, মানে ট্রেনে 9 এবং বাসে যাবে, ওই দুইটার সংখ্যা গুণ করে দিলাম, তাহলে এখানে 4 2 কত 8 আর 3 7 9 63, শেষ। আবার এখানে বলছে যে দেখো যে লোকটির রাজশাহীতে ট্রেনে কিন্তু দিনাজপুরে বাসে না যাওয়ার সম্ভাবনা কত। তাহলে এবার তোমরা নিজেরাই বলতে পারবে যে কোনটা কোনটা হবে, ঠিক আছে। ঢাকা হতে কোথায় যাবে, রাজশাহীতে ট্রেনে গেল, ঢাকা হতে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত 5/9। আর বাসে না যাওয়ার সম্ভাবনা কত, বাসে না যাওয়ার সম্ভাবনা আছে এই যে মানটা 5/7, এটা গুণ করে দেবো, তাহলে উপর হচ্ছে 25 আর 7 নং কত, 7 নং হচ্ছে 63, ওইটা এই যে মানটা হবে 7 নং 63, 25/4। একদম সেম ভাবে আমরা এখান থেকেও একটা করতে পারি। দেখো 9 নাম্বার, একজন লোকের ঢাকা হতে খুলনায় বাসে যাওয়ার সম্ভাবনা আছে 2/7, 2/5। তো খুলনা হতে রাজশাহীতে ট্রেনে যাওয়ার সম্ভাবনা 5/8। লোকটি খুলনায় বাসে এবং রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, দেখো ঢাকা হতে কোথায় যাবে, খুলনায় যাবে, বাসে যাবে আবার বাসে যাবে না। তো বাসে যাওয়ার সম্ভাবনা আছে 2/5 দেওয়া আছে, এটা দেওয়া আছে। আর এটা হবে না, না যাওয়ার সম্ভাবনা আছে 1 থেকে এই 2/5 বিয়োগ করে দেবো, 3/5 হলো। এখন খুলনা থেকে ট্রেনে রাজশাহীতে যাবে, তো ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত 5/8, আর না যাওয়া তাহলে ওইটা 1 থেকে এই মানটা বিয়োগ করে দিলাম, এটা হলো। একইভাবে এখানে সেম আসলো। এখন লোকটা কোথায় যাবে, এই যে লোকটি খুলনায় বাসে যাবে, এরকম বাসে যাওয়ার সম্ভাবনা কত 2/5। আর এই যে আর রাজশাহীতে ট্রেনে না যাওয়ার সম্ভাবনা, রাজশাহীতে ট্রেনে 9 এরকম সম্ভাবনা যে 3/8 আছে, তাই না। তো 3/8 এইভাবে। তো এইভাবে তোমরা যেটা করবা, খুঁজে খুঁজে এই ধরনের প্রশ্ন আসে পরীক্ষায়, তো আসলে এইভাবে একদম আমি যেভাবে তোমাদেরকে বোঝালাম জিনিসগুলো এইভাবে ইজিলি করবা, কোনো প্যারা না নিয়ে এইভাবে করবা, ইজিলি করলে কিন্তু মার্ক পাওয়া যাবে। কারণ এই অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে 100% শিওর। 16 নম্বরে চলে যায়। দেখো একজন লোকে ঢাকা হতে চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা এটা দেওয়া আছে, তারপরে বাসে যাওয়ার সম্ভাবনা আছে 3/7, প্লেনে যাওয়ার সম্ভাবনা আছে 1/9। লোকটি চট্টগ্রাম হতে কক্সবাজারে বাসে যাওয়ার সম্ভাবনা 2/5 এবং গাড়িতে যাওয়ার সম্ভাবনা 3/7। প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে লোকটির চট্টগ্রামে ট্রেনে এবং কক্সবাজারে বাসে যাওয়ার সম্ভাবনা বের করো। ও এইবার দেখো এখানে ঢাকা হতে চট্টগ্রামে প্লেনে যাবে, বাসে যাবে, আবার কত যাবে চট্টগ্রামে ট্রেনে যাবে, ঠিক আছে। তো ট্রেন, প্লেন এবং বাস, তো এখানে এটা দেওয়া আছে, প্লেনে যাওয়ার সম্ভাবনা 1/9 দেওয়া আছে, বাসে যাওয়ার সম্ভাবনা আছে 3/7, আর চট্টগ্রাম ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত আছে 2/9 দেওয়া আছে। আর এখান থেকে কক্সবাজারে যাবে, কক্সবাজারে গাড়িতে যাবে
কক্সবাজারে বাসে যাবে, তো বাসে যাওয়ার সম্ভাবনা, গাড়িতে যাওয়ার সম্ভাবনা এটা, বাসে যাওয়ার সম্ভাবনা এটা। আবার কক্সবাজার গাড়িতে যাবে, ঠিক আছে, তার সম্ভাবনা এটা। এসবগুলো তো সেম এরকম ভাবে দিচ্ছে। এখন লোকটি ঢাকা হতে চট্টগ্রামে ট্রেনে যাবে। দেখো, ঢাকা হতে চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা কত? এই যে চট্টগ্রামে ট্রেনে যাওয়ার সম্ভাবনা আছে এই যে এটা 2/9, তাহলে 2/9 দিলাম। এবং কক্সবাজারে বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে গেছে এই যে 2/5 গুণ করে দিলাম। যেটা যাবে আমাদের সেই দিকে যাইতে হবে, বাকিগুলো সব বাদ যাবে। 2 4 আর 5 নং 45 শেষ। এরপরটা দেখো 17 নম্বর। একটি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো। এর সাপ্লায়ার পিটকে এল এবং যে বাকি যে শিক্ষার যে প্রাথমিক পাঠ, শিক্ষার শিশুর পাঠকে সি বিবেচনা করা হলো। ক নম্বর, যদি মুদ্রাটিকে 4 বারের পরিবর্তে 2 বার নিক্ষেপ করা হয় তবে একটি এল আসার সম্ভাবনা এবং একটি সি না আসার সম্ভাবনা কত? দেখো, মুদ্রাটিকে 2 বার নিক্ষেপ করলে আসতে পারে এল এল, এল সি, সি এল, সি সি এরকম আসতে পারে। এখানে বলছে যে যেখানে মোট নমুনা আছে 4, একটি এল আসার অনুকূল ফলাফল আছে কয়টা? দেখো, 2টা। তাহলে সম্ভাবনা কত হবে? 2/4, এই যে হাফ, কাটাকাটি করে 1/2 আর কি। আবার একটি সি না আসার অনুকূল সম্ভাবনা, দেখো, তো না আসার অনুকূল সম্ভাবনা যেখানে সি নাই, এল এর ভিতরে নাই, আর হচ্ছে সি সির ভিতরে নাই, ঠিক আছে, মানে 2টা করে আছে, এর একটা করে থাকবে, সি থাকবে একটা, কিন্তু যদি 2টা থাকলে হবে না, এরকম হচ্ছে 2টা, তাহলে 2/4, কাটাকাটি করলাম, এটাও হাফ। এরপরে প্রশ্ন হচ্ছে গ নম্বর, একটি 2 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপে প্রত্যেকবার 2টি করে ফলাফল এল অথবা সি আসতে পারে। নিক্ষেপের ফলাফলকে প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে দেখাতে হবে। তো দেখো, এখানে মুদ্রার পিঠ সি, প্রথম মুদ্রা আর কি, সি এল আসতে পারে। তারপরটা দ্বিতীয় মুদ্রায়, যখন প্রথম মুদ্রায় যখন সি, তখন দ্বিতীয় মুদ্রায় সি আসতে পারে, এল আসতে পারে। তৃতীয় মুদ্রায় সি আসতে পারে, এল আসতে পারে। চতুর্থটা সি আসতে পারে, এল আসতে পারে। একইভাবে বাকি সবগুলো এইভাবে করতে পারো। এর নমুনা ক্ষেত্রটা দেখো, এখানে দেখো, এই যে সি, এই সি, এই সি, এই সি নিলাম, ঠিক আছে, অথবা এই যে পাশ থেকে যদি শুরু করে এই এল, এই এল, এই এল, এই এল নিলাম, দেখো, তাই 4টা এল। তারপর কত? এই এল, এই এল, এই এল, আর এই সিটা নেব, ঠিক আছে, তাই এল এল সি এরকম। তারপরে এই এলটা নেব, এই এলটা নেব, তারপরে সিটা নেব, এই এল এর জায়গায় চলবে। এইভাবে বাকি সবগুলো নমুনা ক্ষেত্র দেখে দেখে এখানে অঙ্কন করতে হবে। এটা হচ্ছে নমুনা ক্ষেত্র। তারপরে গ নম্বর প্রশ্ন, যেহেতু একটি মুদ্রায় 2টি পিঠ থাকে, সুতরাং মুদ্রাটি একবার নিক্ষেপ করলে ফলাফল থাকবে 2টা, ঠিক আছে। আবার মুদ্রাটি দ্বিতীয়বার নিক্ষেপ করলে মোট ফলাফল হবে 4টা। তো এখানে দেখো, একবার নিক্ষেপ করলে ফলাফল হবে কয়টা? 2টা। 2 বার নিক্ষেপ করলে 2 গুণ 2 মানে 2 টু দি পাওয়ার 2, ঠিক আছে, এখানে 2 টু দি পাওয়ার 1 দিতে পারি। 3 বার নিক্ষেপ করলে 8টা হবে, 2 করে বাড়বে, মানে ডাবল করে বাড়বে, 2 × 2 × 2 মানে 2 টু দি পাওয়ার 3। 4 বার নিক্ষেপ করলে 2 × 2 × 2 × 2 এরকম 4, 2 টু দি পাওয়ার 4 হয়ে যাবে। তার মানে যদি n সংখ্যক বার মারা হয়, নিক্ষেপ করা হয়, তাহলে 2 টু দি পাওয়ার n হবে। এইভাবে এটা আমরা শেষ করে ফেললাম। 18 নম্বর প্রশ্ন বলছে যে একটি ঝুড়িতে বা থলিতে 8টি লাল, 10টি সাদা, 7টি কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো, তো সমগ্র সম্ভাব্য ফলাফল নির্ণয় করতে হবে। দেখো, এখানে ঝুড়িতে মোট মার্বেল আছে 25টা। দৈবভাবে একটি মার্বেল বিবেচনা করলে বা নির্বাচন করলে 25টি মার্বেলে যে কোনো একটা আসতে পারে কয়টা? সম্ভাব্য এরকম আছে, সম্ভাবনা আছে 25টা আর কি এভাবে। তারপর দেখো, খ নম্বর, মার্বেলটি একটি লাল হওয়ার সম্ভাবনা, হ্যাঁ, এবং সাদা না হওয়ার সম্ভাবনা, একটি না, লাল হওয়ার সম্ভাবনা কত? এখানে বলছে কি, ঝুড়িতে মোট বল আছে, মার্বেল আছে 25টা, ঝুড়িতে মোট লাল বল আছে 8টা, মার্বেল লাল হওয়ার সম্ভাবনা 8/25। আর ঝুড়িতে মোট সাদা বল আছে কতটা? 10টা, তো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা কত? 10/25 মানে কাটাকাটি 2/5। তো আবার ঝুড়িতে মোট সাদা 9 এমন মার্বেল সংখ্যা কয়টা হবে? তুমি এটা না করে এইভাবে করতে পারো, মানে না হওয়ার সম্ভাবনা 1 - 2/5, তার মানে করলে 5 - 2 মানে উপর হবে 3/5, এইভাবে, ঠিক আছে, 3/5 এরকম। পরের প্রশ্ন গ নাম্বার, যে এখানে গ নাম্বার প্রশ্নটা একটু দেখে আসি। গ নাম্বার প্রশ্নটা হচ্ছে এই যে, যদি প্রতিস্থাপন না করে একটি পরে 4টা মার্বেল তুলে নেওয়া হয় তবে
সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা, মানে একটা একটা করে প্রতিস্থাপন না করা মানে কি, প্রতিস্থাপন করলাম না, মানে প্রথমটা নিয়ে রেখে দিলাম, তার মানে 25টাই থাকবে না, তার দ্বিতীয়বার হবে 24টা। দেখো, তো বিনিময় না করে একটির পর একটি মার্বেল, তো টোটাল বল ছিল 25টা, তার থেকে 9টা নেওয়া হয়ে গেল, তাহলে 10টা আর কি, সরি 10টা আছে সাদা। তো সাদা প্রথমবার একটা নেব, তাহলে 10/25। দ্বিতীয়বার তো একটা সাদা হওয়ার সম্ভাবনা কত, এটা দ্বিতীয়বার 10টা তো থাকবে না, একটা তো সাদা হয়ে গেছে, তাহলে থাকবে 9টা, তো 9 আর টোটাল বল থাকবে 24, তাহলে 24 দিলাম। তারপরে বারা তৃতীয়টা যখন নেব তখন বল আছে কয়টা, সাদা বল আছে 8টা আর টোটাল বল আছে 23টা। তারপরে বারা সাদা বল আছে কয়টা, কত 7টা আর টোটাল বল আছে এই 22টা। এটা হচ্ছে প্রতিস্থাপন না করলে এরকম হবে, যদি মনে করো সরি প্রতিস্থাপন করলাম না, মানে ওর ভিতরে নিয়ে ওর বক্সের ভিতরে রাখলাম না, এই যে এটার ভিতরে একটা নিয়ে যাচ্ছে আর এর ভিতরে দিচ্ছি না, এটাকে বলে প্রতিস্থাপন না করা। টোটাল হিসাব করলাম, এই মানটা আসলো। এরপরে আমাদের আলহামদুলিল্লাহ এইখানে অনুশীলনীতে যে ম্যাথ গুলো ছিল সবগুলো করা শেষ হয়ে গেল। এখন উদাহরণে দেখো, একটি থলিতে 4টা লাল, 5টা সাদা, তারপর 6টা কালো বল আছে। তো এইভাবে একটি বল তুললে লাল হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা, কালো হওয়ার সম্ভাবনা বের করতে হবে। তো এইভাবে টোটাল বল আছে কত, 15টা। তাহলে লাল হওয়ার সম্ভাবনা কত, লাল বল আছে 4টা, 4/15 শেষ। তার সাদা হওয়ার সম্ভাবনা আছে কয়টা, 5/15। তারপরে কি, কালো হওয়ার সম্ভাবনা 6/15, কাটাকাটি করে 2/5 শেষ অঙ্ক। এইভাবে তাই এই যে কাজটা গুলো দেওয়া আছে এই কাজগুলো নিজেরা করবা, ঠিক আছে। এই যেগুলো যেমন দেখো এখানে নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলে নিম্নলিখিত সম্ভাবনা গুলো বের করো। যেমন 4 আসার সম্ভাবনা, তো 6 টোটাল আছে 6টা, তো 4 আসার সম্ভাবনা, 4 তে একবার আসতে পারে, 4/6 হবে। বিজোড় সংখ্যা আছে কয়টা, 2 1 3 5, তাহলে 3টা 3/6, তো কাটাকাটি করলে হাফ হবে। তাহলে 4 অথবা 4 এর বেশি, 4 অথবা 4 এর বেশি হচ্ছে এই যে এই সংখ্যাগুলো, তার মানে 3/6, কাটাকাটি করলে কত হবে, হাফ। এরকম 5 এর কম আসার সম্ভাবনা, 5 এর কম আসা 1 2 3 4, তার মানে 4টা আছে মোট, 4/6, এইভাবে বের করবো, কাটাকাটি 2/3 এরকম। এটা শেষ। তারপর দেখো এখানে একটা থলিতে একই ধরনের 6টি কালো, 5টি লাল, 8টি আছে সাদা মার্বেল আছে। থলে হতে একটি মার্বেল দৈর্ঘ্য নেওয়া হলো। নিম্নলিখিত ঘটনা, লাল হওয়ার সম্ভাবনা কত, টোটাল কটা দেখো এখানে 6 আর 5, তার মানে 11 আর হচ্ছে এখানে 8, 11 12 13 14 15 16 17 18টা, তাই না, 19টা আর কি এরকম। তো 19টা বল টোটাল আছে, তাতে কালো হওয়ার সম্ভাবনা কত, কালো হওয়ার সম্ভাবনা হচ্ছে 6/19 এরকম। লাল হওয়ার সম্ভাবনা কত হবে, 5/19, ঠিক আছে, টোটাল বল এরকম যেটা আর কি সেটা। আর সাদা হওয়ার সম্ভাবনা কত, তাহলে সাদা আছে কত, 8টা, 8/9। কালো 9 এরকম সম্ভাবনা কত হবে, কালো আছে 6টা, তাহলে 6 1 থেকে এই 6/9 এটা বিয়োগ করে দিতে হবে শেষ। তো এইভাবে বাকি ম্যাথ গুলো তোমরা এখান থেকে বাকিগুলো করে নিবা, ঠিক আছে। এই যে 5 নম্বর উদাহরণ হচ্ছে এখানে কাজ দেওয়া হচ্ছে, ওটাতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। তোমরা যদি এই নিয়মগুলো ফলো করো এইভাবে করতে পারবে, এবং এইভাবে যদি তোমরা ম্যাথ গুলো করো এখান থেকে 100% একটা অ্যাকসেপ্ট আসবে ইনশাআল্লাহ, এটা তোমরা করতে পারবে। এটা কিন্তু ইন্টারও আছে, বুঝছো, সেম অঙ্ক কিন্তু ইন্টারও তোমরা পাবা। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এরপরে অন্য একটা অধ্যায় নিয়ে শুরু করবো, ঠিক আছে। তো ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও, আর যদি ভালো লাগে আমাদের জন্য দোয়া করবো। আসসালামু আলাইকুম।